মালয়েশিয়ায় বিশেষ অভিযানে 460 বাংলাদেশি সহ 1000-এর বেশি বিদেশি আটক, নথিপত্রহীনদের আত্মসমর্পণের আহ্বান। কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 265 জনে, এখনও আটক বহু মানুষ। 36 ঘন্টা পর জীবিত উদ্ধার এক নারী। 23 বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। 30 সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহারের ঘোষণা। রেকর্ড তাপপ্রবাহ, খরা আর দাবানলে বিপর্যস্ত ইউরোপ। বড় ধাক্কা অর্থনীতিতে, ক্ষতির পরিমাণ শত শত বিলিয়ন ইউরো। এবং বৈরী আবহাওয়ায় জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরি ডুবে শিশুসহ অন্তত 44 জনের মৃত্যু। বৈরী আবহাওয়া ও অতিরিক্ত যাত্রী দুর্ঘটনার কারণ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি জেরিন অপি। মালয়েশিয়ায় বিশেষ অভিযানে 460 বাংলাদেশি সহ 1000-এর বেশি বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার দেশ জুড়ে আবাসিক এলাকা ও বিদেশিদের বসবাস বেশি এমন স্থানে অভিযান চালায় দেশটির অভিবাসন বিভাগ। এ সময় 3307 জনের কাগজপত্র যাচাই করা হয়। আটক 1043 জনের মধ্যে 880 জন পুরুষ ও 163 জন নারী। বাংলাদেশিদের মধ্যে 369 জন পুরুষ এবং 91 জন নারী রয়েছেন। এছাড়া ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত ও নেপালের নাগরিকও আটক হয়েছেন। নথিপত্রহীন বিদেশিদের স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জরিমানা দিয়ে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। বাংলাদেশ সীমান্তের কাছে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে রানা রউফ নামের এক ব্যক্তিকে আটক করেছে ভারতের পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স STF। মঙ্গলবার রাতে উত্তর 24 পরগনার হাবড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভারত কর্মকর্তাদের দাবি, রউফ পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। এছাড়া তার সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর যোগাযোগ থাকতে পারে। তদন্তকারীরা বলছেন, তিনি ভারতে অবৈধভাবে প্রবেশ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ করছিলেন। তার কাছ থেকে একাধিক ভারতীয় পরিচয়পত্র, 2টি সিম কার্ড ও বিভিন্ন দেশের ফোন নম্বর সহ একটি নোটবুক উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় মোহাম্মদ এজাজ নামের আরও একজনকে আটক করা হয়েছে। আদালত দুজনকে 14 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে 36 ঘন্টা আটকে থাকার পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। 32 বছর বয়সী ওই নারীর নাম ড্যানিয়েল লার্গো। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর পেরেরায় একটি ধসে পড়া ভবনের নিচ থেকে দীর্ঘ 10 ঘন্টার অভিযান শেষে তাকে উদ্ধার করা হয়। দমকল কর্মীরা জানান, 4টি বিশাল কংক্রিটের স্ল্যাবের নিচে আটকে ছিলেন লার্গো। এর আগে 1 বছরেরও কম বয়সী একটি শিশুকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। কংক্রিটের নিচে কান্নার শব্দ শুনে বাচ্চাটিকে বের করে আনা হয়। তবে শিশুটির মা এখনও নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 265 জনে। এ ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কলম্বিয়া সরকার। 23 বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে। স্থানীয় সময় বুধবার ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরাকে IS বিরোধী বৈশ্বিক জোটের অভিযান শেষ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মার্কিন সেন্টকমের কমান্ডার জেনারেল ব্রড কুপারের সঙ্গে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদির বৈঠকের ভিত্তিতেই সেনা প্রত্যাহারের এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। গত জুলাইয়ের মাঝামাঝি ওয়াশিংটন সফরে গিয়েছিলেন ইরাকের প্রধানমন্ত্রী। সেই সফরে ব্রড কুপারের সঙ্গে বৈঠক হয় তার। 2003 সালে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করতেই দেশটিতে অভিযান শুরু করেছিল মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের টেক্সাসে সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 সেনা নিহত হয়েছেন। বুধবার দুপুরে সালাডো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 2 সেনাকে মৃত ঘোষণা করেন উদ্ধারকর্মীরা। হেলিকপ্টারটি ফোর্ট হুড থেকে পরিচালিত হচ্ছিল। সালাডোর একটি মাঠে বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। পরে আগুনের 85% নিয়ন্ত্রণে আনা হয়। আশেপাশের কিছু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার কোনো স্থাপনায় ক্ষতি বা অন্য কারো হতাহতের খবর পাওয়া যায়নি। নিহত 2 সেনার পরিচয় পরিবারকে জানানোর পর প্রকাশ করা হবে। এরই মধ্যে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। রেকর্ড তাপপ্রবাহ, ভয়াবহ খরা আর একের পর এক দাবানলে বিপর্যস্ত ইউরোপ। শুধু পরিবেশ নয়, এর বড় ধাক্কা লেগেছে অর্থনীতিতেও।
বিদ্যুৎ উৎপাদন থেকে নৌ পরিবহন, কৃষি থেকে পর্যটন পর্যন্ত প্রায় সব খাতেই বাড়ছে ক্ষতি। অর্থনীতিবিদদের মতে এরই মধ্যে ক্ষতির পরিমাণ শত শত বিলিয়ন ইউরো ছাড়িয়েছে। আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই ক্ষতি দীর্ঘমেয়াদী আরও বাড়তে পারে। বিস্তারিত অঙ্কুর মণ্ডলের রিপোর্টে। ইউরোপে এবারে গ্রীষ্ম যেন পরিণত হয়েছে আগুন আর খরার মৌসুমে। জুন ও জুলাইয়ে রেকর্ড তাপমাত্রার সঙ্গে দীর্ঘস্থায়ী খরা তৈরি করেছে দাবানলের ভয়াবহ পরিস্থিতি। স্পেন, ফ্রান্স, ইতালি, পর্তুগাল সহ দক্ষিণ ইউরোপের বিস্তীর্ণ এলাকায় পড়ছে বন ও কৃষি জমি। আর প্রকৃতির এই বিপর্যয়ের সরাসরি প্রভাব পড়ছে ইউরোপের অর্থনীতিতে। চলতি বছর ইউরোপ জুড়ে ইতোমধ্যে প্রায় 5,43,000 হেক্টর এলাকা দাবানলে পড়েছে। শনাক্ত হয়েছে প্রায় 1,600টি আগুনের ঘটনা। স্পেনেই পড়েছে প্রায় 2 লাখ হেক্টর জমি। যুক্তরাজ্য ও নিউ ফরেস্ট সহ বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। দীর্ঘমেয়াদী লোকসানের গড়ের তুলনায় এবারের ক্ষয়ক্ষতি অনেক বেশি। তাপপ্রবাহের প্রভাব শুধু বনাঞ্চলেই সীমাবদ্ধ নেই, আঘাত এসেছে ইউরোপের পরিবহন ব্যবস্থাতেও। রাইন ও দানিউবের মতো গুরুত্বপূর্ণ নদীগুলোর পানির স্তর নেমে যাওয়ায় ব্যাহত হচ্ছে পণ্যবাহী নৌযান চলাচল। জার্মানির অর্থনীতিতে এর সরাসরি প্রভাব পড়ছে। শুধু রাইন নদীতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় দেশটির বার্ষিক জিডিপি 0.3% পয়েন্টে কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তীব্র গরমে বিপাকে পড়েছে ইউরোপের বিদ্যুৎ খাত। নদীর পানি কমে যাওয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো শীতলীকরণে সমস্যায় পড়েছে। ফলে কয়েকটি কেন্দ্র উৎপাদন বন্ধ অথবা কমিয়ে দিতে বাধ্য হয়েছে। একই সঙ্গে খরার প্রভাবে কৃষিতেও বড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ভুট্টা ও সূর্যমুখীর মতো ফসল ইতোমধ্যে উৎপাদন কমার মুখে। অর্থনীতির আরেকটি বড় খাত পর্যটনেও এসেছে পরিবর্তন। অতিরিক্ত গরমে দক্ষিণ ইউরোপের স্পেন ও ইতালির মতো জনপ্রিয় গন্তব্যে আগ্রহ কমছে পর্যটকদের। অর্থনীতিবিদদের আশঙ্কা, পর্যটকেরা অপেক্ষাকৃত শীতল উত্তর ইউরোপের দিকে ঝুঁকতে পারেন। এতে দক্ষিণের পর্যটন নির্ভর অর্থনীতিতে চাপ বাড়বে। একই সঙ্গে খরচ বাড়বে খাদ্য ও জীবনযাত্রায়। তাপপ্রবাহের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে জনস্বাস্থ্যে। শুধু জার্মানিতেই তীব্র গরমে 10,000-এর বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, তাপপ্রবাহ, খরা ও দাবানল একই সময়ে একই অঞ্চলে আঘাত হানায় ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেড়েছে। ফলে স্বাস্থ্যসেবা থেকে সরকারি ব্যয় সব ক্ষেত্রেই বাড়ছে চাপ। জলবায়ু পরিবর্তনের কারণে পরিস্থিতি আরও কঠিন হওয়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। অর্থনীতিবিদদের হিসাবে শুধু জুনের 2 সপ্তাহের তাপপ্রবাহেই ইউরোপের জিডিপি 0.3% পয়েন্টে কমতে পারে। আর জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাবে 2030 সালের মধ্যে স্পেন, ফ্রান্স ও ইতালির মতো ঝুঁকিপূর্ণ অর্থনীতির প্রবৃদ্ধি 5 থেকে 7% পর্যন্ত কমে যেতে পারে। আগুনে পুড়ছে বন, শুকিয়ে যাচ্ছে নদী, কমছে ফসল, আর প্রতিটি ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপের অর্থনীতি। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, জলবায়ু পরিবর্তনের গতি ঠেকানো না গেলে তাপপ্রবাহ ও খরার এই ক্ষতি ভবিষ্যতে আরও ভয়াবহ হবে। তাই শুধু দাবানল নেভানো নয়, কিভাবে বদলে যাওয়া জলবায়ুর সঙ্গে অর্থনীতিকেও টিকে রাখা যায়, এখন সেই চ্যালেঞ্জের মুখোমুখি ইউরোপ। অঙ্কুর মণ্ডল, RTV। এশিয়ার বিভিন্ন দেশে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়া থেকে জাপান, চীন থেকে হংকং সহ বেশ কয়েকটি দেশে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। দক্ষিণ কোরিয়ায় ইয়াংসানে তাপমাত্রা 42.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা দেশটির ইতিহাসের সর্বোচ্চ। তীব্র গরমে সেখানে অন্তত 31 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি 9 লাখের বেশি গবাদি পশু এবং বিপুল সংখ্যক খামারের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে জাপানের বিভিন্ন এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। হংকংয়ের তাপমাত্রা উঠেছে 36.9 ডিগ্রিতে, যা 1884 সালের পর সর্বোচ্চ। অন্যদিকে চীনের জিনজিয়াংয়ে তাপমাত্রা পৌঁছেছে 50 ডিগ্রি সেলসিয়াসে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের চরম দাবদাহ ভবিষ্যতে আরও ঘন ঘন দেখা যেতে পারে। বৈরী আবহাওয়ায় জিম্বাবুয়ের কারিবা হ্রদে একটি ফেরি ডুবে শিশুসহ অন্তত 44 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার অতিরিক্ত যাত্রী পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। ফেরিটি ডুবে যাওয়ার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পানিতে একাধিক মরদেহ ভাসতে দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, টিকেটের হিসাব অনুযায়ী ফেরিটিতে 114 জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিলেন। এর বাইরে আরও কিছু শিশু ফেরিটিতে থাকতে পারে বলে ধারণা করেন। কারিবা শহর থেকে আশেপাশের দ্বীপ ও জেলেপল্লিতে যাতায়াতের জন্য ফেরিটি ব্যবহার করা হতো। বৈরী আবহাওয়ার মধ্যে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা।
প্রায় ৩ দশক পর ইউরোপের আকাশে দেখা মিলেছে এক বিরল ও মহাজাগতিক বিস্ময়ের। দিনের আলো নিভে গিয়ে নামে আমাবস্যার মতো অন্ধকার, আর উল্লাসে ফেটে পড়েন লাখ লাখ মানুষ। বুধবার 1.5 থেকে 2 মিনিটের এক ঐতিহাসিক সূর্যগ্রহণের সাক্ষী হয় গোটা ইউরোপ, যা পুরো প্রজন্মে দেখা যায় মাত্র একবার। এর মধ্যে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনে দেখা গেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। অন্যদিকে যুক্তরাজ্যের সূর্য ঢাকা পড়েছিল প্রায় 95% পর্যন্ত। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। চাঁদের ছায়ায় ঢেকে যাচ্ছে সূর্য, আর তা দেখতেই এমন উপচে পড়া ভিড় ইউরোপ জুড়ে। প্রায় 30 বছরের মধ্যে সবচেয়ে নাটকীয় ও বিরল সূর্যগ্রহণের সাক্ষী হয়েছে যুক্তরাজ্য ও ইউরোপের লাখ লাখ মানুষ। এক প্রজন্মে একবার দেখা যায় এমন মহাজাগতিক দৃশ্য ঘিরে বিভিন্ন স্থানে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশের। রাশিয়ার সাইবেরিয়ার উত্তরাঞ্চলীয় দূরবর্তী এলাকা থেকে এই পূর্ণ সূর্যগ্রহণের পথ শুরু হয়। এরপর উত্তর মহাসাগর হয়ে সন্ধ্যার দিকে আইসল্যান্ডে পৌঁছায় এটি। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের কিছু অঞ্চলের মানুষ স্বাদ পান পূর্ণ সূর্যগ্রহণের অবিশ্বাস্য ও বিরল অভিজ্ঞতার। যুক্তরাজ্যে বেলা 6টার পর থেকে মেঘমুক্ত আকাশে খেলা শুরু করে চাঁদের ছায়া। 7টার দিকে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল ও স্কটল্যান্ডে 90 থেকে 95% পর্যন্ত ঢাকা পড়ে সূর্য। 1999 সালের পর যুক্তরাজ্যের আকাশে এটি ছিল সবচেয়ে বড় ও পরিষ্কার আংশিক সূর্যগ্রহণ। সানগ্লাস ও বিশেষ চশমার সাহায্যে নিরাপদে এই অনবদ্য দৃশ্য উপভোগ করেন উৎসুক জনতা। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন আগামী 2 বছরে আরও কয়েকটি পূর্ণ সূর্যগ্রহণের দেখা পাবে পৃথিবী। তবে যুক্তরাজ্যের বাসিন্দাদের জন্য একটু দীর্ঘই হতে যাচ্ছে এই আক্ষেপ, কারণ 2081 সালের আগে দেশটিতে দেখা যাবে না 99% ঢাকা পড়ার দৃশ্য। আর পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে তাদের অপেক্ষা করতে হবে 2090 সাল পর্যন্ত। সামিউল শিহাব, RTV। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নেদারল্যান্ডসের প্রধান কোচের দায়িত্ব নিলেন স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ। ডাচ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে 46 বছর বয়সী স্প্যানিশ মাস্টারমাইন্ড 2030 বিশ্বকাপ পর্যন্ত ডাচদের ডাগআউট সামলাবেন। বার্সেলোনা ছাড়ার পর এটি জাভির প্রথম আন্তর্জাতিক কোচিং অ্যাসাইনমেন্ট। বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর কোচ রোনাল্ড কোমানের পদত্যাগ করায় দীর্ঘ 50 বছর পর প্রথম বিদেশি কোচ হিসেবে নেদারল্যান্ডসের দায়িত্ব নেন তিনি। আগামী 24 সেপ্টেম্বর নেশনস লিগে জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে ডাচ ডগআউটে অভিষেক হবে বার্সেলোনার এই সাবেক মাস্টারমাইন্ডের। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সবাই ভালো থাকুন।